আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কথা, সবাই একটু মন দিয়ে শুনবেন। ২০১৪ যে প্রশ্ন উত্তর চ্যালেঞ্জ মামলাগুলো রয়েছে, তাতে ডিভিশন বেঞ্চ সর্বশেষে রায় দিয়েছিল যে প্রত্যেককে ৬ নাম্বার দিতে হবে। এটা সবাই জানো। এই মামলাটা যবে থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? ২০১৮ সালে কিন্তু এর রায় হয়েছিল প্রথম সিঙ্গেল বেঞ্চে। এক্সপার্ট কমিটির রিপোর্ট অনুযায়ী তখন বলা হয়েছিল যে মামলাকারীদের রায় মার্কসটা দিতে হবে। এবার সেই রায়ে যেহেতু একটু ত্রুটি ছিল, শুধু মামলাকারী বলেছে, সেটাকে নিয়ে আবার চ্যালেঞ্জ হয়ে অনেকে সুপ্রিম কোর্টেও গিয়েছিল। সুপ্রিম কোর্টে ফিরে এসে আবার ডিভিশন বেঞ্চেও এই লড়াইটা চলছিল যে শুধু মামলাকারীরা পাবে নাকি সকলে পাবে, বা যারা অ্যাটেম্প করেছে তারা পাবে নাকি যারা অ্যাটেম্পও করেনি তারা পাবে। এরকম নানা যুক্তিতর্ক ছিল কিভাবে মার্কসটা দেওয়া হবে। সেই নিয়ে কিন্তু অনেক লড়াই চলেছিল এবং ২০২৩ সালের এপ্রিল মাসে এসে রায় হয় যে প্রত্যেককেই ৬ নাম্বার দিতে হবে, সেটা কেউ অ্যাটেম্প করুক বা না করুক। তখন আমরা সেই রায়ের যে ত্রুটি বিচ্যুতি আমাদের মনে হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সকলে মিলে কিন্তু সুপ্রিম কোর্টে পরে গিয়েছি এবং সেখানে গিয়ে সেটা স্টে পেয়েছি এবং সেটা স্টে করে দেওয়া হয়েছিল। কবে স্টে করা হয়েছিল? ৬/১১/২০২৩ তারিখে। তারিখগুলো ভালো করে বুঝবেন। তখন কিন্তু সিনিয়র উকিল দেওয়া হয়েছিল, সকলে মিলে করা হয়েছিল। এরপরে আবার যখন শুনানি হলো, ঠিক আছে, 14 তারিখ মে মাসে 2024 সাল, তখনও আমরা সিনিয়র উকিল দিয়েছিলাম, মীনাক্ষী ম্যাডাম। অনেক টাকা খরচা হয়েছিল আমাদের। তারপরে আবার আগস্ট মাসে যখন শুনানি হলো, তখন আমরা আর একটা অন্য সিনিয়র অ্যাডভোকেট দিয়েছিলাম, হরিপ্রিয়া ম্যাম। সেখানে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এরপরে চেম্বারে মামলা উঠেছিল, তখন আমাদের খরচা হয়েছে। তারপরে তো 12/9 তারিখের 2025 মেনশন করেছিল, ওটায় কিছু নেই। তারপরে 22 তারিখে সেপ্টেম্বর মাসে 2025-এ শুনানি হলো, আপনারা দেখলেন। সেখানেও আমরা সিনিয়র অ্যাডভোকেট দিয়েছিলাম, হরিপ্রিয়া ম্যামকে অনেক টাকা খরচা হয়েছিল। এবং সেটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য কিন্তু এই 25 তারিখে রাখা হয়েছে, মানে পরশু দিন। এবার বুঝতেই পাচ্ছেন যে এখানে আমাদের ফাইনাল হিয়ারিং, যেহেতু কোনো রিস্ক নেওয়াই যাবে না, আমাদের সিনিয়র অ্যাডভোকেট রাখতেই হবে অবশ্যই। তো আমরা সেই চেষ্টা করব এবং রাখবো, সিনিয়র অ্যাডভোকেট থাকবে। আপনারা একটু যারা যারা পারবেন কাইন্ডলি একটু সহযোগিতা করুন এবং দ্রুত আজকের মধ্যেই করুন, নাহলে কিন্তু এইভাবে বারবার চালানো সম্ভব নয়। সর্বশেষ ফান্ডিং যেটা জেনারেল ফান্ড হিসেবে তোলা হয়েছিল, প্রত্যেকে জানো যে নানান আইনি জটিলতা আসতে পারে, সেজন্য আমরা জেনারেল ফান্ড তুলেছিলাম। আলাদা কেস পারপাস কোনো আর ফান্ড তোলা হয়নি, অনেক দিন হয়ে গেছে। তো সেই জেনারেল ফান্ডও তো বন্ধ হয়ে গেছে, কেউ ফান্ডই করে না, ফান্ডই দেয় না। তো সেই জেনারেল ফান্ডেই আপনারা একটু ফান্ডিং করুন, আজকের মধ্যে করুন, আজকে রাতের মধ্যে। আমাদের কিন্তু 25 তারিখে সিনিয়র অ্যাডভোকেট দিতেই হবে। ফাইনাল হিয়ারিং কী হবে আমরা বলতে পারছি না। আর এতে পাশ করলে কিন্তু 6 নাম্বার পেয়ে কতজন পাশ করবে আপনার ধারণা নেই। অনেকে বুঝতেই পাচ্ছেন যে কতজন পাশ করবে, এবং পাশ করার পর কিন্তু অনেক জটিলতা সৃষ্টি হবে। প্রথমত তারা নিয়োগে বসতে চাইবে, ঠিক আছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট পরে ট্রেনিং করেছে। আর যারা 2016-র আগে ট্রেনিং প্রাপ্ত ছিল সেই সময়, তারা কিন্তু সরাসরি চাকরির জন্য আবেদন করবে শূন্য পদে। এই শূন্য পদ কেটে চাকরির জন্য আবেদন করবে, এবং অলরেডি এরকম প্রচুর মামলা হয়ে আছে, শতাধিক মামলা হয়ে আছে। আপনারা জানেন না যে 2022 সালের শেষ দিকে অনেকগুলো মামলা একসাথে হিয়ারিং হয়ে এরকম আদেশ দেওয়া হয়েছিল যে যাদের 2016-র আগে ট্রেনিং রয়েছে তাদের এই 6 নাম্বার প্রশ্নগুলো দিয়ে যদি দেখা যায়, যদি দেখা যায় তারা পাশ করছে, তাহলে তাদের সরাসরি চাকরি দিতে হবে, কারণ পর্ষদের ভুল, এরকম বিচারপতির মন্তব্য ছিল। তো তখন চাকরি পেয়েও গেছে অনেকে, প্রত্যেকে দেখেছো, সেই প্যানেলগুলো বোর্ডের ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো সেই অর্ডারটাকে দেখিয়েই কিন্তু একই রকমভাবে অনেক মামলা হয়ে আছে অলরেডি, এবং তারা অপেক্ষা করছে কখন সুপ্রিম কোর্ট থেকে মামলাটা নিষ্পত্তি হবে এবং তারা মার্কস পেয়ে পাশ করবে এবং তারা সরাসরি ওই ট্রেনিং আছে বলে চাকরির দাবি করবে।
তো এরকম অনেক জটিলতা তৈরি হয়ে যাবে মামলা নিষ্পত্তি হলে। এবং একটা মামলা আমাদের তো কারোর হাতে নেই, এগুলো বিচারপতির উপর নির্ভর করে। বিচারপতি কিভাবে রায় দেবেন, কখন রায় দেবেন, কিভাবে শুনানি করবেন। অনেকে অনেক রকম কথা বলেন বাচ্চাদের মতো, নানান যুক্তি দিয়ে। তো সেগুলো একটু বোধ রেখে বলবেন, কারণ বিচারপতি কি করবেন কারোর হাতে নেই। একটা মামলা তো শেষ নিশ্চয়ই আছে, কতদিন এইভাবে চলবে। তো একটা চিন্তা করুন, আমরা মামলাটা 2023 সাল তবে থেকে স্থগিত করে রাখতে পেরেছি সুপ্রিম কোর্টে। 23 সাল থেকে আজকের 25 সাল হয়ে গেল। আমরা কিন্তু যথেষ্ট সময় আটকে রাখতে পেরেছিলাম, এবং সুযোগও ছিল, যদি পর্ষদ আগে আমাদের নিয়োগটা করে দিতে পারতো, কিন্তু কোনো কারণে করতে পারেনি নিয়োগ। সবে শুরু করেছে এখন প্রসেস। তো লড়াইটা তাও চালিয়ে যেতে হবে, কেউ জানি না কী হবে। তার পাশাপাশি তো আবার কালকের হিয়ারিং আছে, 17 আর 22-এর প্রশ্নগুলোর প্রত্যেকে জানো। সেখানে কি রিপোর্ট দিচ্ছে তার উপর নির্ভর করে কি রায় হচ্ছে, সেই রায়ে কি ত্রুটি বিচ্যুতি পাচ্ছি, ঠিক আছে, সেগুলোকে চ্যালেঞ্জ করার জায়গা আমাদের খুঁজতে হবে, এবং সেই মতো প্রয়োজন মতো পদক্ষেপ করতে হবে। তো এগুলো কিন্তু দ্রুত দিনের দিন সম্ভব হবে না, ফান্ডিং না থাকলে কোনো মতেই সম্ভব হবে না। তাই কোনো কথায় না কান দিয়ে নিজের প্রয়োজনে ফান্ডিংটা করুন, চিন্তা ভাবনা করে আজকের মধ্যেই করুন, ঠিক আছে। পরপর কিন্তু পদক্ষেপ নিতে হবে। প্রত্যেকেই যেন নানান জটিলতায় অনেকে মামলা করেছে, 23-25 থেকে শুরু করে যাদের বয়স পেরিয়ে গেছে, যারা নিয়ম পরিবর্তন করতে চেয়ে মামলা করেছে, ঠিক আছে, যারা আবার টেট পরীক্ষার বদলে আবার একটা সুপার টেটের মতো পরীক্ষা দেবে বলে মামলা করেছে। তারপরে এনআইএস অনেকে রয়েছে, তাদের একাধিক মামলা রয়েছে, ঠিক আছে। এরকম প্রচুর মামলা তো হয়ে আছে, সেগুলোতে আমাদের সময় মতো সেখানে কি আদেশ হচ্ছে আমরা আগে থেকে গিয়ে আমরা কিছু বলতে পারবো না। ইন সার্ভিস থেকে শুরু করে আগে থেকে ওইভাবে মামলা করা যায় না অনুমানের ভিত্তিতে। তো সেখানে আগে কি পদক্ষেপ হচ্ছে দেখে আমরা সবই উকিলদের সাথে আলোচনা করেই করব। অনেকে অনেক যুক্তি দেবে, বোকা বোকা কথা, তো সেগুলোই কান দেবেন না। একটু নিজেরা চিন্তা ভাবনা করুন, যে একটা কথা ভাববেন, যে আমরা যারা এতদিন ধরে লড়াইটা করছি, কেউ চাই না যে আমাদের প্রতিযোগিতা বাড়ুক, ঠিক আছে। এই সাধারণ বুদ্ধিটা ভেবে সবাই পাশে থাকুন, আমাদের কিন্তু শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। ভয়েসটা শেয়ার করুন এবং সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন।